ভাই তোমাদের উদ্দেশ্যে আমি কটা কথা বল। হাতের যেরকম 5টা আঙুল সমান না, সেরকম সবার মতো আমিও সমান হতে পারবো না। দিদি ভাই এই কথা বলেছে যে আজকে যদি আমি এই প্রফেশনে না থাকতাম, তাহলে না যারা নেগেটিভ কমেন্টস করে তাদের সাথে চ্যালেঞ্জ করে। নমস্কার আমার প্রিয় সকল দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা ঘটনা নিয়ে। গতকাল কিন্তু তোমাদের আমি আগে থেকে বলেই রেখেছিলাম আজকের ঘটনাটা কেউ মিস করো না, ঘটনাটা শোনো। ঘটনাটা আসে জলপাইগুড়ি থেকে। আমাদের হীরা রায় ভাইয়ের নাম যে ঘটনাটা আজকে শেয়ার করে। আমরা গত দুদিন আগে একটি ঘটনা পেয়েছিলাম, সেরকম এই ভাইয়েরই জলপাইগুড়ি থেকে একটি ফরেস্টের ঘটনা, যেখানে বাতাসা ছানাচুর খাইয়ে এক দাদা ভাই সুসাইড করেন। সেই ভাই আমাদেরকে পরবর্তী এই ঘটনাটা পাঠায়। এই ঘটনাটা ভাইয়ের নিজের দাদুর সাথে ঘটে যাওয়া, প্রায় বহু বছর আগে এই ঘটনাটা ঘটে। আমাদের হীরা ভাই বলে, দিদি ভাই যেই সময় ঘটনাটা ঘটে ওই সময় আমাদের যে গ্রামটা আছে ওখানে না বাড়ি বলতে হাতে গোনা খুব জোর 5 থেকে 6টা পরিবার থাকতো, আর অনেক দূরে দূরে। আগে তো এত বাড়ি গায়ে গায়ে ছিল না, অনেক দূরে দূরে একটা বাড়ি, আবার মাঠ থেকে হেঁটে যাবে অনেক দূরে একটা বাড়ি, সেরকমই অনেক দূরে দূরে 4-5টা বাড়ি ছিল। হীরা ভাইদেরই নিজেদের রিলেটিভের বাড়ি, কাকা জ্যাঠা এরকম আত্মীয়র বাড়ি। আমাদের ভাই বলে, দিদি ভাই এটা এক সন্ধ্যার ঘটনা। আমার দাদুর মাছ ধরার খুব শখ ছিল। এক বন্ধুর সাথে যায় হচ্ছে জাল ফেলতে। কোথায় না, প্রথমে আমরা যেই ফরেস্টটা তোমাদের দেখিয়েছিলাম সেই ফরেস্টের গায়ে একটা বিশাল বড় পুকুর আছে, আর ঠিক ওই পুকুরের একদম সংলগ্ন একটি কাঁঠাল গাছ আছে। আমাদের ভাই বলে যে দাদুর ওই বন্ধুটা থাকে হচ্ছে পাশের গ্রামে। ওই বন্ধুটার সাথে দাদু যায় হচ্ছে সেখানে মাছের ধরার জন্য জাল ফেলতে। মাছ ধরার জাল ফেলতে যখন যায় তখন ঠিক সন্ধ্যাবেলা জালটা পুকুরে দিয়ে আসবে, আর ভোরবেলা যাবে জাল তুলতে, মানে মাছ আনতে, সেরকমই। আর বলে রাখি যে দাদুর বন্ধুটা ছিল, বন্ধুর নাম ছিল হচ্ছে মাঘু। ওই মাঘু কাকার সাথে দাদু যায় জাল ফেলতে। এবার দাদু ওই পুকুরে গিয়ে সন্ধ্যাবেলায়, জ্যোৎস্না ছিল, জ্যোৎস্নার সন্ধ্যায় গিয়ে জাল ফেলে আসে যখন, তখন মাঘু সে বলছে কালকে সকালবেলা একদম ভোর ভোরে আসবো, এসে জালটা তুলে নেবো, যা মাছ উঠবে তুই হাফ নিবি আমি হাফ নিব। তো দাদু বলল ঠিক আছে, এত দূরই কথা। তারপর মাঘু চলে যায় মাঘুর গ্রামে, আর আমার দাদু চলে যায় হচ্ছে তার বাড়িতে। এবার বাড়িতে গিয়ে আমার দিদাকে বলে যে সকালবেলা মাঘু আসবে আমাকে ডাকতে, যদি আমি ঘুম থেকে না উঠতে পারি তুমি কিন্তু আমাকে গায়ে নাড়া দিয়ে ডেকে দিও, সকালবেলা আমি যাব মাঘু আর আমি জাল তুলতে। দিদা তখন বলল ঠিক আছে, আমি তোমাকে তুলে দেবো। এবার রাত প্রায় 2টোর সময় আসে হচ্ছে মাঘু, এসে আমার দাদুকে ডাকে। তখন আমার দাদু নিজে থেকে উঠে পড়ে, উঠে দেখলো বাইরে বেশ আলো। এবার দাদুর মনে নেই সেদিনকে ছিল জ্যোৎস্নাপক্ষ, জ্যোৎস্নার আলো পুরো দিনের মতো আলো হয়ে রয়েছে। দাদু উঠে ওই মাঘুর সাথে বেরিয়ে যখন যাচ্ছে, তখন দেখছে মাঘু দাদুর থেকে প্রায় অনেকটা দূরত্বে আগে আগে যাচ্ছে। দাদু বলছে এই মাঘু তুই এত দূরে দূরে কেন রে, কাছে চল না। তখন মাঘু বলছে যে এই তো আমি যাচ্ছি, চল না। আর দাদু ঘর থেকে যখন বেরোয় তখন একটা গামছা একটা কোদাল হাতে করে নিয়ে বেরোয়। কোদালটা নিয়ে বেরোয় কারণ ওখানে পুকুরে মাটি কাটতে লাগবে, তার জন্য। দাদু আর মাঘু দূরে দূরে অনেকটা দূরত্ব বজায় রেখে দুজনে যায়। দাদু কিন্তু কোনো রকম কিছু টের পায়নি। এইবার ঘটনাটা ঘটে যখন পুকুরের কাছে আসে তখন তো প্রায় অনেক রাত। এবার জ্যোৎস্না পক্ষ বলে দাদু কিন্তু বুঝতে পারছে না যে আদেও মধ্যরাত্রি না ভোর হয়েছে। এবার দাদু পুকুর পাড়ে এসে বলল জাল তো তুলবো, কিন্তু পুকুরটা যেহেতু অনেক বড়, দাদু বলল দেখ যদি পুকুর থেকে আল কাটি তাহলে পারে কিন্তু প্রচুর মাছ আরো বেশি ধরা যাবে, কারণ প্রচুর মাছ রয়েছে পুকুরে। এবার যদি কি হয় 2-3টে পুকুরে যদি আল কেটে দেওয়া হয় আর ওখানে যদি জাল ফেলা হয় খাপলা জাল, তাহলে পারে কিন্তু অনেক মাছ
ওই বেরিয়ে আসবে জাল, সরু একটা আল থেকে মাছ ছুটবে তখন, আর তখন অনেক মাছ ধরা পড়বে। দাদুর বুদ্ধিতে সহমত দিয়ে মাগু বলল, ঠিক আছে তুই তাহলে কোদাল দিয়ে মাটি কোপা, আমি দাঁড়িয়ে আছি। তো দাদু তখন বলল, ঠিক আছে আমি আল কাটছি পুকুর থেকে, তুই মাটিগুলো হাত দিয়ে তুলে পুকুরের ওপারে অন্যদিকে ফেলে দি। মাগু বলল ঠিক আছে। এবার দাদু গামছা নিয়ে এসেছে, গামছা কোমরে বেঁধে গাল দিয়ে দাদু আল কাটছে পুকুর থেকে। দাদু আল কাটতেই থাকছে আর সমানে দেখছে মাটিটা সমানে বেড়ে যাচ্ছে। একটা সরু তো নর্দমার মতো করছে, আল কাটছে আর সেখানে মাটি বাড়ছে। তখন দাদু মাগুকে বলছে, এই মাগু মাটিগুলো হাত দিয়ে তুলে তুলে অন্যদিকে ফেলে দিই। তো বলছে ঠিক আছে তুই কাট, আমি ফেলে দিচ্ছি। এবার দাদুর মতো ওই জ্যোৎস্না পক্ষের রাতে দাদু ওরকম আল কাটছে, আর ওই মাগু পেছন দিয়ে ওই কাদা মাটিগুলো পুকুরে তুলছে, আর ওই তুলে তুলে পুকুরের ধারে না ফেলে পুকুরের মধ্যেই ফেলে দিচ্ছে। দাদু বলছে, এত আমি আল কাটছি, জলের সাথে সাথে এত কাদা কোথা দিয়ে আসছে? কারণ আল কাটছে আর তুলে তুলে অন্য জায়গায় ফেলতে বলেছে, ও তুলে ওইখানে পিছনে পুকুরে ফেলে দিচ্ছে, আর ওইটা জলের সাথে সাথে এসে আবার ভরাট হয়ে যাচ্ছে। তখন দাদুর কিছু একটা সন্দেহ হয়, কারণ মাগু দাদুর সাথে থাকে, যেরকম ভাবে বক বক করে কথা বলে। আর সেদিনকে মাগু বাড়ি থেকে তুলে নিয়ে আসলো মাছ ধরার জন্য, কিন্তু মাগু এত চুপচাপ কেন, বেশি কথা বলছে না। দাদুর একটু সন্দেহ হয়। দাদু তখন আর চোখে দেখে মাটি কাটতে কাটতে, দেখছে ওই যে মাগুর না সারা শরীরে শুধু হাড়, কোনো মাংস নেই। তখন দাদু বুঝতে পারে যে এটা মাগু না, মাগুর বেশ করে আমাকে অন্য কেউ বাড়ি থেকে নিয়ে এসছে। এবার দাদু তখন কোনো উপায় নেই, দাদু ভয় পাচ্ছে একটু, কিন্তু সাহস করে তখন জোর করে দাদু কিন্তু মাটি কোপাচ্ছে। আর মাটি কোপাতে কোপাতে বলছে, এই মাগু তাড়াতাড়ি কাদাগুলো তোল, মাটিগুলো অন্যদিকে ফেল, কি করছিস? কিন্তু দাদু ওর দিকে ঘুরে তাকাচ্ছে না, কারণ দাদু যেটা দেখার ছিল দাদু তো সেটা আর চোখে দেখে নিয়েছে। এরকম করে অনেকক্ষণ ধরে ওই সকাল পর্যন্ত, মানে ভোর, দাদু বুঝতে পেরে গেছে তো যে এখন ভোর হয়নি, জ্যোৎস্না পক্ষ তো একদম চারিদিকে দিনের মতো আলো। দাদু বুঝতে পেরে যায়। দাদু তখন ভাবছে, মাগু তো নিশ্চয়ই আমাকে আমার বন্ধু বাড়িতে ডাকতে যাবে, বাড়িতে তো গিন্নি বলবে যে তুমি তো দেখে নিয়ে গেছো, মাগু তো তাড়াতাড়ি আসবে। ওই অপেক্ষা করে দাদু কিন্তু আস্তে আস্তে কোদাল চালাচ্ছে, আর ওকে আর চোখে দেখছে যে ওই যে রূপ ধরা যে মাগু ও কি করছে, দেখছে ও পেছনে দাঁড়িয়ে রয়েছে। আর ওর সারা শরীর না, যেরকম কঙ্কাল দেখো নরকঙ্কাল, পুরো ওরকম কঙ্কালের শরীর। দাদু আর চোখে দেখছে, দাদু কিন্তু ঘুরে তাকাচ্ছে না। এই করতে করতে প্রায় যখন আস্তে আস্তে ভোরের আলো ফুটছে, তখন দাদু লক্ষ্য করছে শুধু রাস্তার দিকে, মানে মাগু আসছে কিনা, যেটা দাদুর আসল বন্ধু। এরকম করতে করতে দেখে হ্যাঁ, জাল তো টানবে পরে, দেখছে আসল যে মাগু সে আসছে। তখন দাদু ভাবছে, আজকে এই কোদাল দিয়ে তোর আমি ঘাড় নামাবো। তুই আমাকে ডেকে নিয়ে এসছিস, বুঝতেই তো পেরেছে যেটা তো মাগু না, ওর রূপ ধরে অন্য কেউ ছদ্মবেশী। এইবার দাদু অপেক্ষায় রয়েছে মাগু একটু কাছে আসুক। মাগু তো তাড়াতাড়ি করে হন্তমন্ত করে আসছে, যে আসল দাদুর বন্ধু। এবার মাগু যখন সামনে আসে, তখন দাদু পেছন ঘুরে দেখে যে যেই ছদ্মবেশী ছিল এতক্ষণ মাগুর রূপ ধরে, সে আস্তে আস্তে হেঁটে হেঁটে সোজা চলে গেল কোথায়, পুকুরের ধারে, যেখানে রয়েছে একটা মস্ত বড় কাঁঠাল গাছ। কাঁঠাল গাছের পেছনে চলে যায়। দাদু তখন বলছে, মাগু জানিস তোর রূপ ধরে আমাকে একজন নিয়ে এসছে জানিস? তখন মাগু, যে আসল দাদুর বন্ধু, সে বলছে, আমি তো তোর বাড়ি গেছিলাম, আমি যখন বৌমার মুখে শুনলাম যে তোকে নাকি আমি ডেকে নিয়ে এসছি মধ্যরাত্রে, আমি তখনই বুঝতে পেরেছি তুই বিপদে পড়েছিস। আমি ছুটতে ছুটতে তোর কাছে এসেছি, আমি জানি তুই এখানেই আছিস। তখন দাদু বলছে, ওই দেখ ও চলে গেল, দেখ। তখন
তখন দেখছে যে ছদ্মবেশী ছিল মাগুর রূপ ধরে সে কাঁঠাল গাছের পেছনে পালিয়ে যায়। তখন পেছনে যখন পালিয়ে যায় দাদু, তখন সাথে সাথে কাঁঠাল গাছের কাছে দৌড়ে যায়। তখন গিয়ে বলছে, কি হলো, পালিয়ে গেলি কেন? আর দাদুর তো মানে বিশাল তখন সাহস, আর দাদু এমনি খুব সাহসী ছিল, কারণ দাদু অনেক আগেই টের পেয়ে যায় যে এটা আমার বন্ধু মাগু না, এ যে রয়েছে ছদ্মবেশী কেউ। কিন্তু দাদু তবু ওর সাথে কথা বলেছে, ওর দিকে তাকায়নি তো কি হয়েছে, ওর সাথে কথা বলেছে, আর সমানে কিন্তু আর চোখে চোখে ওকে ফলো রাখতো, আর ওরকম ভাবে কিন্তু আল কাটছিল। তখন ছদ্মবেশী মাগু গাছের উপরে উঠে বলছে নাকে নাকে গলায়, আজকে তুই খুব বাঁচার বেঁচে গেলি, এরপরে দেখ তোকে আমি কি করি, তুই হাড়ে হাড়ে টের পাবি। আর তখন দাদু বলছে যে দেখ তুই আমাকে কি হাড়ে হাড়ে টের পাবি, তুই এবার টের পাবি, তোকে এই গাছে আমি বাস করতেই দেবো না। তোর এত শয়তানি বুদ্ধি, তুই বাড়ি থেকে আমার বন্ধুর রূপ ধরে নিয়ে এসছিস। তারপর যাই হোক, ওখান থেকে সেই দিনের মতো মাছ তুলে মানে জাল তুলে নিয়ে বাড়ি চলে আসে। এইবার কিছুদিন পর ওখানে দাদু যায়, নিজে একা একা যায়, যেতে ও তো ওই গাছেই বাস করে ওই ছদ্মবেশীটা। গিয়ে দাদু কি করতো, ওই যে কাঁঠাল গাছের গোড়ার ওখানে পুরো বসে চারপাশে প্রত্যেক দিন যেত, ভোরবেলা গিয়ে পটি করে আসতো, প্রত্যেক দিন ভোরবেলা পটি করে আসতো। বলতো দেখ এখানে আমি পটি করে যাচ্ছি, তোর কি ক্ষমতা আছে, তুই আমাকে কিছু করবি? এরম করে কদিন বেশ চলে। দাদুর কিন্তু শরীর টরীর খারাপ এরম কিছু হয়নি। তারপর হঠাৎ করে গ্রামে শোনা যায় একটি মেয়ে ছেলেকে ভূতে ধরেছে। না কি করে, ওই মেয়ে ছেলেটি ভর দুপুর বেলা ওই কাঁঠাল গাছে কাঁঠাল পাড়তে গেছিল। কাঁঠাল পাড়তে যখন যায় তখন ওই কাঁঠাল গাছে থাকা ছদ্মবেশী, সে কোনো জিন হোক বা কোনো খারাপ আত্মা, ও ওই কাঁঠাল গাছে বাস করত, যে মানুষের রূপ ধারণ করতে পারত, ও ওই বউটার শরীরে প্রবেশ করে। এইবার যখন গ্রামে ঝাড়ফুঁক তান্ত্রিক সব আসে, ঝাড়ফুঁক করছে, তখন ওই মহিলার মুখ থেকে বলাচ্ছে যে মহাবীরকে আমি ছাড়বো না, মহাবীর আমার ওই গাছে থাকি আমি, ওটা আমার বাসস্থান। ও এত পাজি, আমার ওই বাসস্থানে গিয়ে প্রত্যেকদিন সকালবেলা মহাবীর পটি করে আসতো। মানে মহাবীর হচ্ছে আমাদের হীরা ভাই যে ঘটনা শেয়ার করে তার দাদু। তখন সবাই বলছে ঠিক আছে, তুই এই মহিলাকে কেন ধরেছিস, তুই এই মহিলাকে ছেড়ে দে। তখন বলছে আমি এই মহিলাকে ছাড়বো, কিন্তু ওই মহাবীরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তাহলে আমি ছেড়ে দেবো। তখন আমার দাদু বলছে যে আমি ক্ষমা চাইবো কেন, কোন দুঃখে? তুই আমাকে ছলনা করে ছদ্মবেশী আমার বন্ধুর মাগুর রূপ ধরে আমাকে তুই নিয়ে গেছিস, আমি তোর কাছে ক্ষমা চাইবো? তারপরে কিন্তু সেই তান্ত্রিক বা ওঝা যেই ছিল ওখানে উপস্থিত, সে কিন্তু ওকে ওখান থেকে ওই মহিলার গা থেকে মুক্তি করে দেয়, তাড়িয়ে দেয়। তারপর কিন্তু পুনরায় সেই কাঁঠাল গাছে যার বাস ছিল ছদ্মবেশী, সেই গাছটাও কিন্তু কাটা হয়। তারপর কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তো এইটা আমাদের জলপাইগুড়ি থেকে হীরা ভাই ঘটনাটা শেয়ার করেছিল। দর্শক বন্ধু, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবার আমি যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা আজকে আমি বলবো, প্রথমে আমার বলা দরকার ছিল, যদিও ঘটনাটা আমি পরেই বলছি। ঘটনাটা সবার শোনা খুব দরকার, কারণ আমি তোমাদেরকে এক কলকাতার খুব নামি হসপিটাল, যেই হসপিটালে দূর দূরান্ত থেকে লোক আসে ট্রিটমেন্টের জন্য, কোথা দিয়ে না আসে ওই হসপিটালে। যে আমাদের একজন লেডি ডক্টর ঘটনা শেয়ার করেছিল দুখানা, তোমরা অনেকে ওখানে নেগেটিভ কমেন্টস করেছো, তোমরা অনেকে বলেছো ফেক, অনেকে বলেছো এরকম হয় না। দিদিভাই আমাদের মানে যে ডাক্তার দিদিভাইয়ের কথা বলছি, উনি কিন্তু আমার সাথে কন্ট্যাক্টে আছেন, ওনার সাথে আমার কিন্তু প্রায়শই সময় হলে কথা হয়। দিদিভাই একটা বার্তা দিয়েছে তোমাদের জন্য, যারা তোমরা নেগেটিভ কমেন্টস করো। দিদিভাই জানান যে আপনারা যারা বলছেন যে কোনো আত্মা বা এরকম কোনো রকম জিন, এদের অস্তিত্ব নেই, আপনারা কি বলতে পারেন মানুষ মারা যাওয়ার পর সেই মানুষের আত্মা বাড়িতে থাকে 49 দিন, বাড়িতে তার আত্মা থাকে, 49 দিন পর সেই আত্মা যদি
তার মায়া ত্যাগ করে না যেতে পারে, তাহলে 1 বছর তার বার্ষিকী মানে কিয়া যেটা হয়, কিয়া বার্ষিকী, সেটা না হওয়া পর্যন্ত সেই আত্মা কিন্তু পরিবারের সাথে থেকে যায়। যখন 1 বছর পর তার কাজ করা হয়, তারপর কিন্তু সেই আত্মা কিন্তু মুক্তি পায়, যদি তার কাজ ঠিক মতো করা হয়, তার যদি কোনো অতৃপ্ত মনোবাঞ্ছনা যদি না থেকে থাকে, তাহলে সেই আত্মা কিন্তু চলে যায় সাথে সাথে 13 দিন পর যখন তার কাজ হয়। আর যে আত্মা মায়া ত্যাগ করতে পারে না সে কিন্তু থেকে যায়। আর আমাদের ওই ডাক্তার যিনি আমাদের দিদি ভাই, উনি বলেন আমাদের যে হসপিটালের, আপনারা অনেকে বিশ্বাস করেন যেরকম আমাদের ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে, যেই যেই ধর্ম নিয়ে বিলং করেন না কেন, যেরকম আছে সেরকমই কিন্তু আমাদের ভগবানের সাথে সাথে আমরা কিন্তু এই যে অশরীরী, আমরা যেটা অশরীরী বলে ডাকি, কেউ জিন বলি, আমরা কিন্তু তাদের অস্তিত্ব পাই। একটা মানুষ মারা যাওয়ার পর সেই মানুষটা যদি খুব অসুস্থ হয়ে বা অকাল মৃত্যু হয়, কারো যদি অকাল মৃত্যু হয়, সে সেই সময় অ্যাকচুয়ালি মরার না, সময়ের আগে তাকে যেতে হচ্ছে, সে কিন্তু অনেক তার মনের আশা থাকে, অনেক কিছু শখ থাকে যেগুলো কিন্তু সে করতে পারে না, কিন্তু তার আত্মা কি কখনো মুক্তি পায়? পায় না, সে কিন্তু এই ব্রহ্মাণ্ডের মধ্যে ঘুরে বেড়ায়। আমাদের দিদিভাই বলেন আমি একজন ডক্টর, সাথে কিন্তু আমি অনেক বুকস পড়ি। আমি জানি যে আমাদের যে এই যে একটা লাইফ চলছে, আমরা হাসছি, খেলছি, ঘুরছি, মার্কেট করছি, খাচ্ছি, আমাদের ইচ্ছা মতো আমরা সবকিছু করতে পারছি, এটা হচ্ছে আমাদের একটা নিজস্ব লাইফ। এই যে জীবনটা আমরা যে কাটাচ্ছি, আমরা কত বছর বাঁচি? 60 বছর, 70 বছর, 80 বছর আমরা বাঁচি। আমাদের একটা নির্ধারিত টাইমের মধ্যে যখন আমরা চলে যাই, আমরা যখন পৃথিবী ছেড়ে চলে যাই, এরপরে আমরা কিন্তু মৃত্যুর পরে আমাদের আত্মাটা কিন্তু একটা লাইফ লং টাইম তাদের চলে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি না, কারণ আমরা এখন জীবিত, হাড় মাংসর শরীর, আমাদের একটা বডি আছে। যখন আমরা এত শূন্যে ভাসবো, যখন আমাদের বডি থাকবে না, তখন কিন্তু আমাদের একটা লাইফ চলে। সেই লাইফে কিন্তু আপনিও আসবেন, আমিও আসবো, আদার্স আমাদের আশেপাশে যারা মারা যাচ্ছে প্রত্যেক দিন, তারাও কিন্তু ওইখানে চলে যায়, তাদের কিন্তু ওইখানে একটা জীবন চলে। সেই যে জীবনটা একটা লং প্রসেসে চলে, সেটা কিন্তু ওই 60 বছর 50 বছর না, সেটা একটা লং টাইম চলার পর কিন্তু তারপর সে কিন্তু যদি মুক্তি পায়, তাহলে পারে কিন্তু সে আবার জীবিত হয়ে ফিরে আসে। যারা নেগেটিভ কমেন্টস করছেন তাদেরকে বলবো একটু পড়াশোনা করার দরকার আছে, একটু পড়াশোনা করেন। আমাদের এই ডক্টর দিদিভাই অনেক করে বলেন, শোনা আপনি এই কথাগুলো বলবেন, কারণ নেগেটিভ যে এন্টিটি নেই, এটা ভুল, এটা সায়েন্সও এখন মানে। ডিসকভারির মতো একটা এত বড় ইন্টারন্যাশনাল একটা চ্যানেল, যেখানে বিলং করে যে ভূত প্রেত এর অস্তিত্ব আছে, আত্মার এন্টিটি আছে, যারা বলে যে আত্মা নেই তারা একদম গোমূর্খ, তারা হচ্ছে মূর্খ। আর সত্যি কথা বলতে কিছু মানুষ আছে যারা বিশ্বাস তো করে, কিন্তু মানে সোসাইটি মেনটেন করতে গিয়ে লোকের সামনে দেখায় যে না কোনো আত্মা নেই। হ্যাঁ, যাদের বলবো এরকম আত্মা নেই, আমি বলবো তোমরা হন্টেড প্লেস যেগুলো আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেও আছে, দেন বাইরেও আছে, সব জায়গায় হন্টেড প্লেস আছে। ভানগড়, এত যে এই ভানগড়ের কেলা রাজস্থানে এত যে বদনাম, এখনো পর্যন্ত ওখানে রাত কেউ কাটাতে পারেনি। একজন তো ছিলেন, রাত কাটিয়েছিলেন, তারপর কি হলো তার? গৌরব ত্রিবেদী, আশা করি আমরা সবাই জানি, উনি কিন্তু প্যারানর্মাল সিনিয়র এক্সপার্ট ছিলেন, আমাদের গৌরব ত্রিবেদী স্যার। ওনার কি হলো? উনি কিন্তু ভানগড় থেকে আসার 3 মাসের মাথায় কিন্তু ওনার অস্বাভাবিক মৃত্যু হয় বাথরুমের ভিতরে। উনি কিন্তু ওনার যে মিসেস ছিলেন, ওনার মিসেসকে কিন্তু উনি ভানগড়ের কেলা থেকে আসার পর উনি সরকারের অনেক পারমিশন নিয়ে উনি ওখানে ছিলেন, উনি কিন্তু ওখান থেকে আসার পর অস্বাভাবিক কিছু উনি দেখতে পেতেন, কালো একটা মহিলার ছায়া মূর্তি উনি বাড়িতে দেখতেন, খুব ডিপ্রেশনে থাকতেন, পুরো একা একটা ঘরে উনি কিন্তু বন্দি করে নিয়েছিলেন। ওনার জীবনীটা একটু ভালো করে আপনারা দেখবেন। তারপর উনি কিন্তু বাথরুমের মধ্যে ওনার কিন্তু ডেড বডিটা পাওয়া যায় বাথরুমের মধ্যে। ওনার মিসেস অনেক চেষ্টা করে বের করার, কিন্তু করতে পারিনি। আর উনি যখন মানে মারা যান,
তখন কিন্তু ওনার গলায় একটা কালো স্পট ছিল, একটা কালো, কিন্তু উনি কোনো গলায় কিন্তু দড়ি দিয়ে নিজেকে সুসাইড করেননি। তাহলে কালো স্পটটা কোথা দিয়ে এলো? একটু বই পড়ে দেখবেন, যদি কোনো নেগেটিভ এন্টিটি যদি কাউকে হত্যা করে তাহলে পারে কিন্তু তার গলায় কালো দাগ পাওয়া যায়। একটু বই পড়বেন। আমি এই কথাগুলো আজকে বললাম কারণ আমাদের যে ম্যাডাম, আমি যার কথা বলছি, আমাদের কলকাতার খুবই নামি দামি একটা হসপিটাল, যেখানে এমন কেউ পেশেন্ট নেই যে থাকেনি বা এখনো থাকে না। অনেক দূর দূরান্ত থেকে, আবারও বলছি, যারা আসে উনি ওখান থেকে বিলং করছেন। উনি বলেন আমার হসপিটালে আমি প্রায় বহু বছর ধরে রয়েছি, আমি হসপিটালে বিশ্বাস করবেন না, এমনও দেখেছি রাতের বেলা পেশেন্ট, অনেক পেশেন্ট রয়েছে, ভর্তি পেশেন্ট হসপিটালে। সত্যি কথা বলতে আমাদের জল খাওয়ার টাইম হয় না। আমাদের যারা জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা কিন্তু লোকের সেবা করি। ওখানে আমরা কিন্তু তাদের বাড়ির একদম নিজের কাছের আত্মীয়র মতো। আমরা কিন্তু ওই ডাক্তার বা নার্স আয়া এরকম না, আমরা আমাদের 100% তাদেরকে কিন্তু পুরো দিয়ে দিই। আমরা এরকমও দেখেছি, একটা আমি ঘটনা বলবো। আমাদের ম্যাডাম বলেন যে একটি পেশেন্ট আসে, পেশেন্টের বয়স ছিল 37 বছর, 37 থেকে 40-এর মধ্যে, মহিলা, কিছুই না, তার পেটে খুব ব্যথা, পেটে জল জমে যাচ্ছে। তো ভর্তি হয়, হওয়ার পর উনি ছিলেন দুদিন মতো একদম ভালো মতো, মানে আমাদের সাথে কমিউনিকেট করেছে, সার্ভাইভ করেছে 2 দিন। হঠাৎ করে রাত্রি 1:30টার সময় উনি আর পারেননি, উনি ডেথ হয়ে যান। তো পেশেন্টের বাড়ির লোককে কল করলাম, আর ওই যে পেশেন্ট ছিল ওনার সাথে একজন গার্জিয়ান থাকে, তো কিন্তু ওনার সাথে কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো আমাদের হসপিটালে একজন মাসি থাকে, যারা আয়া মতো থাকে, রাখা ছিল ওনার। তো ওনাকে বাড়িতে যখন কল করলাম, সেই পেশেন্ট তো ডেথ হয়ে গেছেন। আমরা পেশেন্টের বাড়িতে কল করতে পেশেন্টের বাড়ির লোক বললো যে আমরা তো অনেক দূরে থাকি, এখান থেকে আমরা এখন যাতায়াতের জন্য মানে কোনো গাড়ি পাবো না, আমাদেরকে সকালে যেতে হবে, আপনারা একটুখানি আমাদের পেশেন্টকে রাখেন, আমরা সকাল সকাল যত তাড়াতাড়ি পারবো আমরা চলে যাব নিতে। তো এরকম হামেশাই হয়। তো আমরা বললাম যে ওনাকে সিট থেকে নামিয়ে অন্য জায়গায় রাখার জন্য। তো আমাদের আরো যারা থাকে বয়রা, তো তারা তখন বললো যে ঠিক আছে আমরা করে দিচ্ছি। এইবার আমি দেখে ওখান থেকে দোতলায় চলে আসি, 3 তলায় ছিল, পেশেন্ট মারা গেছে, দোতলায় আসি। এসে আমি আমার যে একটা ছোট্ট কেবিন ঘর আছে, ওখানে আমরা 2-3 জন থাকি, ডাক্তাররা থাকি, ডাক্তারদের একটা রুম আছে বলা যায়। ওখানে বসে একটু জল টল খাচ্ছি, তা চা অর্ডার করি, আমাদের একজন চা এনে দেয়, চা খাচ্ছি। হঠাৎ করে আমাকে স্যার ফোন করলেন, অত রাতে স্যার ফোন করলেন, তখন প্রায় ওই 2:30-এর দিকে হবে। স্যার ফোন করে বললেন যে 3 তলায় এক পেশেন্টের খুব খারাপ অবস্থা, আপনি তাড়াতাড়ি একটু দেখেন গিয়ে, মনে হয় অক্সিজেন দিতে হবে। তো আমি যথারীতি চায়ের কাপটা রেখে আমি সাথে সাথে বেরিয়ে যাই। আমার সাথে আমি আরেকজনকে নিই, সে একজন নার্স। আমি বললাম যে তুই আমার সাথে চল। তো বললো ঠিক আছে দিদি। আমরা দুজন যখন সিঁড়ি দিয়ে উঠছি, ঠিক সিঁড়ি দিয়ে উঠে দেখবে একটা জায়গা হয় জাস্ট টার্নিং নোয়ার, ওইখানটা সিঁড়ি তো থাকে না, ওখানটা জাস্ট একটা চাতাল মতো থাকে। ওখানে দেখলাম দেয়ালের কোণে একজন মাথা এরকম করে জাস্ট মানে বলে না, মানে কি বলবো, গুমড়ে থাকার মতো একজন কেউ বসে আছে। আমি এতটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি কিন্তু ওইদিকে লক্ষ্য করিনি। আমি শুধু বললাম এই তুমি কে, এখানে এসে বসেছো কেন? বলতে বলতে আমি চলে গেলাম, কারণ আমার পেশেন্ট ওখানে নিঃশ্বাস নিতে পারছে না। গিয়ে আমি অক্সিজেন সবকিছু সিলিন্ডার দিয়ে, ওর মুখে একটা মাস্ক পরিয়ে, ওকে একটা ইঞ্জেকশন থেকে দিয়ে দেন আমি রিটার্ন যখন নামছি, আমার সাথে একজন আয়া আছে। তো আমি আর ও দুজনে কথা বলতে বলতে আসছি যে হট করে কি হলো, ভালোই তো ছিল, রাউন্ডে গেলাম যখন, এখন কি হলো। আর সেদিন এত পেশেন্ট বলে আমাদের ডাক্তারদের থাকতে হয়েছিল, কারণ আমরা রাতের বেলা কিন্তু প্রায়শই থাকি না, আমাদের এমার্জেন্সি আসলে আমরা যাই, আমরা চলে আসি আমাদের জায়গায়। সেদিনকে এত পেশেন্ট, খুব খারাপ অবস্থা, পেশেন্টের লোক, তার জন্য আমাদের থাকতে হয় সেদিনকে। আমাদের স্যারও ছিলেন। তো যখন নামছি তখন দেখলাম সেম ওরকম গুমড়ে মাথা নিচু করে কাঁদছে, করে কাঁদছে। তো আমি তখন এসে বললাম এই কে তুমি, এখানে বসে আছো কেন, তোমার বেড থেকে তুমি উঠে এসেছো কেন, কি হয়েছে? হ্যাঁ,
তুমি এখানে কাঁদছো বলে যাচ্ছি, কিন্তু সে সমানে তার মতো কিন্তু গুমড়ে গুমড়ে ওরম করে মাথা নিচু করে কাঁদছে, তার মুখটা আমরা কেউ দেখতে পাচ্ছি না। তো ওই সময় আমাদের যে সিঁড়ি থেকে নামছে, ওই সিঁড়ির লাইটটা হঠাৎ করে আপ ডাউন করতে শুরু করলো, জ্বলছে নিভছে এরকম হচ্ছে, অন অফ হচ্ছে। তো আমি আবার তখন আমার সাথে যে ছিল আয়া, ওকে বললাম যে এই আবার কি হলো হঠাৎ করে। তো বলছে আমাকে যে দিদি, ডাক্তার দিদি চলুন আমরা চলে যাই, ও যে বসে আছে হয়তো ও কিছু টের পেয়েছে, আমি তখনও বুঝতে পারিনি। আর আমার তো সাহসটা খুব অত্যাধিক, কারণ আমি বহু বছর ধরে ওখানে রয়েছি, প্রায় আমার জীবনের অর্ধেকটা সময় আমি হসপিটালেই দিয়ে দিয়েছি, ঠিক আছে, আমার সেই ভয়টা নেই। আমরা তখন ওখান থেকে পাশ কাটিয়ে চলে আসছি, হঠাৎ করে দেখলাম পেছনে আমার কি মন গেল, ঘুরে দেখলাম নেই। আমি ওকে জাস্ট কুনো দিয়ে একটা ধাক্কা মেরে বললাম, আমার সাথে যে আয়া ছিল, যে পেছনে দেখ কেউ নেই। তো বললো আমি বুঝতেই পেরেছি ডাক্তার দিদি, আপনাকে তো বললাম চলুন, ও কোনো মানুষই না। যাই হোক, যখন চলে আসি তারপর আমরা এসে আমাদের কেবিনে এই বিষয় নিয়ে কথা বলছি বসে, যে আচ্ছা বলতো ওটা কে ছিল, হট করে দেখলাম নেই, কে ছিল। তো আমি আবার কি মন গেল, একটা জলের বোতল হাতে করে নিয়ে আমি আবার ওইদিকে যাই, কি মন গেল আমি একা যাই। আমি একা যখন গেলাম, আমাদের তো ভয় পেতে নেই, কারণ আমরা রাত ভিড় হসপিটালে পুরো ঘুরে বেড়াই এ পাশ থেকে ও পাশ। যখন আমি গেলাম তখন দেখলাম আবার পুনরায় সিঁড়ির ওই কোণে ওইখানে ওই যে একজন মানে বয়স্ক মহিলা বসে রয়েছে, আমি ওর মুখ দেখতে পাচ্ছি না। আমি সামনে গিয়ে আমি বললাম, এই কে তুমি, এখানে বসে রয়েছো, কি ব্যাপার, মুখ তোলো, আমি দেখি তুমি কে, আমি তো তোমাকে চিনি, কে তুমি, কি প্রবলেম হচ্ছে বলো, শরীরে কোনো অসুবিধা হচ্ছে, চলো তোমাকে একটা ইঞ্জেকশন দিচ্ছি, তুমি ঘুমিয়ে পড়বে। আমি ওর সাথে কিন্তু কথা বলছি, ও যখন মুখটা তুলে আমার দিকে তাকালো, কি বলবো, চোখ দুটো পুরো লাল, মানে কি বলবো, লাল যে রং হয় না, পুরো টকটকে লাল চোখগুলো, মুখটা পুরো ফ্যাকাশে, এই পাশ দিয়ে মুখের রক্ত ব্লিডিং হয়েছে, হালকা রক্তের ছাপ। আমি দেখলাম যে পেশেন্টটা 1:30টার সময় এক্সপায়ার্ড হয়েছে, সেই পেশেন্টটা ওখানে বসে কাঁদছে। ও আমাকে বলছে আমার বাড়ির লোক আমাকে নিতে এলো না। কি এটা শুনেও মনে হবে অবিশ্বাস্য, ফেক কথা। হ্যাঁ, তাহলে ফেক কথাই, তোমরা যদি ভাবো এটাও মিথ্যে, তাহলে মিথ্যে। অ্যাকচুয়ালি কি বলতো, যার সাথে এগুলো ঘটে না সে কখনো বিশ্বাস করবে না। তোমরা যারা নেগেটিভ কমেন্টস করো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, আমি নিজে বলছি তোমাদের শোনা, যে আমি আমার নিজের বাড়ি বিক্রি করে এসেছি ভূতের জন্য। আমার বাড়িতে আত্মা ছিল, আমি নিজে দেখেছি। আমি আমার বাড়িতে আমি ভূতের অস্তিত্ব পেয়েছি, আমি কমিউনিকেট করেছি ভাই, আমি কথা বলেছি, আর কি বলবো। ওরা মানুষের মতো কথা বলে, ওরা অন্য ভাষায় কথা বলেনি। একজন কেউ কমেন্টস করেছিলে যে ওদের ভাষা বোঝা মুশকিল, ওরা অন্য ভাষায় কথা বলে, ওরা আমার মতনই কথা বলেছে, আমি যেরকম তোমাদের সাথে কথা বলছি। তবে ওদের কথাটা অস্পষ্ট, ওদের কথাটা ক্লিয়ারলি বোঝা যায় না, কিন্তু ওরা বাংলা ভাষী, বাংলাতেই কথা বলেছে, সেটা নন বেঙ্গলি ছিল না, সে বাঙালি ভূতই ছিল। খুব হাস্যকর লাগছে, কিন্তু আমার সাথে ঘটেছে। আমার অনেক কষ্ট করে, আমরা অনেক কষ্ট করে আমার বাবা মা একটা জমি কিনে বারাসাত দত্ত পুকুরে একটা বাড়ি করে দিয়েছিল। আমাদের তখন খুব খারাপ অবস্থা ছিল, ওই সময় আমার ছেলে অনেক ছোট, হাঁটতেও পারে না, হামাও দিতে শিখিনি, ওই সময়ের কথা বলছি। সেই বাড়ি আমি বিক্রি করে এসেছি, আমার বাবা মাকে বলতে চাইনি, কারণ আমি জানি তারা ওই সময় কতটা কষ্ট করে আমাকে সেই জমি কিনে বাড়িটা করে দিয়েছিল। আমি এর আগেও তোমাদের বলেছি, যারা নতুন নতুন আসছো, এসে ঘটনাগুলো শুনছো আর হট করে একটা লেখার দরকার লিখে দিচ্ছ যে ফেক। আরে ভাই, তোমাদের উদ্দেশ্যে আমি কটা কথা বলি শোনো। আজকে আমি আমার এই চ্যানেলে যতটা পারি ফুটেজ সহকারে দেখাই, আমার নিজের এই ভৌতিক জায়গায় আমি থাকি, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরি। তোমাদের মনে হয় ফেক? আর এরকমই ইউটিউবে অনেক চ্যানেল আছে যারা কিছুই দেখায় না, শুধু গল্প বলে যাচ্ছে, তোমরা তাদেরকে বলছো দারুণ, এক্সিলেন্ট, ওফ কি ভয়ে লাগলো, কি ঘটনা। এটাই হয়, আসল জিনিস কেউ কোনোদিন কদর দেয় না। আর আমি তোমাদের কাছে এক্সপেক্ট করবো না তোমরা আমাকে কদর দাও, কোনোদিন করবো না। আমি জানি অনেস্ট কোনটা, আমি সেইটা নিয়ে আমার পথে চলবো, তাতে আমার যেটা তোমাদের কাছ দিয়ে পাও না তোমরা দেবে,
বোঝাতে পারলাম? আশা করি। খুব খারাপ লাগে তোমরা যখন নেগেটিভ কমেন্টসগুলো করো না, যখন পড়ি খুব খারাপ লাগে যে তোমাদেরকে আমি কোনো ফেক গল্প বলি না, কোনো বানানো এখানে ঘটনা বলি না। আমি যেগুলো বলি আমাকে রিলেট করে, আমাকে পাঠায়, আমি সেই ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরি। তার জন্য কিন্তু আমি তোমাদের ফুটেজগুলো শো করি। আমার চ্যানেলটা শুরু থেকে একটা ঘটনা এখানে বানানো নেই, যা বলি সব সত্য, সব সত্য ঘটনা। তারপরেও তোমাদের মনে হয় ফেক। তাহলে আমি তোমাদের কি বলবো? ওই বলে না, মানুষ পরিস্থিতিতে পড়লে দেখবে মানুষ মানুষের মতো শিখে যায়। এবার তোমরা আমাকে বলবে ফেক ঘটনা, আমি তোমাদের একটা হাসি ইমোজি দিয়ে দেবো, হ্যাঁ ফেক। কেন তোমাদের মতনই তো হয়ে যাবো, তোমাদের তো বোঝাতে পারছি না যে আমার ঘটনাগুলো ফেক না। যাই হোক, আজকে আসবো, অনেকগুলো কথা বললাম, খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। কারণ আমি একটা অন্য ধরনের মানুষ। আমি যেখানে থাকি না, আমার বাড়ির লোক আর আমার আশেপাশের লোক জানে আমি অন্যায়কে কখনো সহ্য করি না। তার জন্য আমি সবার কাছে ভালো না। কারণ একটা জিনিস সবসময় জানো, একটা মানুষ কখনো সবার কাছে ভালো হতে পারে না, কখনোই না। হাতের যেরকম 5টা আঙুল সমান না, সেরকম সবার মতো আমিও সমান হতে পারবো না। যাই হোক, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে প্রতিনিয়ত যেরকম ভাবে ঘটনা শেয়ার করছো করো। আজকে আসবো, দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো। যদিও দিদিভাইয়ের ঘটনা না, এটা একটা বাস্তব কথা। দিদিভাই অনেক কমেন্টস চেক করার পর দিদিভাইয়ের নিজের খারাপ লাগে, তাই জন্য দিদিভাই ঘটনাটা শেয়ার করে। আর একটা কথা বলি, দিদিভাই এই কথা বলেছে যে আজকে যদি আমি এই প্রফেশনে না থাকতাম, তাহলে না যারা নেগেটিভ কমেন্টস করে তাদের সাথে চ্যালেঞ্জ করে আমি আমার হসপিটালে তাদেরকে একটা রাত করে রেখে দিতাম, একা ছেড়ে বলতাম থাকো তোমরা, দেখো তোমরা কোনো জিনিস যদি চোখে নাও দেখতে পারো, তোমাদের 6 ইন্দ্রিয় শরীরে, যেটা 6 সেন্স, তোমাদের অনুভূতি দেবে যে তোমার আশেপাশে কিছু তো আছে। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10টায়। আজকের মতো টাটা।